আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। এই ভিডিওটিতে যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের নবম শ্রেণীর রসায়ন বিষয়টির উপর যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড উইকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছিল সেগুলোর সব কিন্তু আমরা স্কুল অফ সেলফ স্টাডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে আমরা পোস্ট করে দিছি। তোমরা এখনো যারা আমাদের সাথে জয়েন হও নাই, প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে এই অ্যাসাইনমেন্ট বিষয়ে তারা জলদি আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে তোমরা জয়েন হয়ে যাও এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ সেলফ স্টাডি এবং পাশাপাশি বেল আইকনটিতে একটি প্রেস করে রাখো, যাতে তোমরা আমরা পোস্ট দেওয়ার সাথে সাথে অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যেতে পারো। তাহলে আসো আমরা দেখি যে তোমাদের রসায়ন অ্যাসাইনমেন্টটি এই থার্ড উইকে কি দেওয়া হয়েছে। তোমাদের রসায়ন অ্যাসাইনমেন্টটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদেরকে বলছে 1 থেকে 36 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলো নিয়ে একটি পর্যায় সারণী তোমাদেরকে তৈরি করতে বলছে এবং সেখানে তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে বা চিহ্নিত করতে বলছে ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হেলোজেন, নিষ্ক্রিয় গ্যাস এবং অবস্থান্তর ধাতুসমূহ কিভাবে সেগুলো বিভিন্ন রঙের মাধ্যমে তোমাদেরকে একটু সাজিয়ে সেগুলো চিহ্নিত করতে বলছে। তাহলে আসো আমরা দেখি যে এই কাজটি আমরা কিভাবে করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি স্লাইড দেখতে পাচ্ছ যেখানে একটি পর্যায় সারণী তৈরি করা আছে এবং এই পর্যায় সারণীর যে স্লাইডটি তৈরি করা হয়েছে এটি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানে 36 পর্যন্ত মৌলগুলো নিয়ে পর্যায় সারণী তৈরি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালার দিয়ে মৌলগুলোর বৈশিষ্ট্যগুলোকে, ধর্মগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। এখন আমরা একটু আলোচনা করব এই বিষয়টি নিয়ে। তাহলে তোমরা এই পর্যায় সারণীটির বাম দিকে তোমরা লক্ষ্য করো, বাম দিকে প্রথম যে গ্রুপটি আছে গ্রুপ 1, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আকাশী কালার ইউজ করা হয়েছে। ঠিক আছে, এই গ্রুপ 1 এর আকাশী কালার যে ইউজ করা হয়েছে এই মৌলগুলো হলো তোমার ক্ষার ধাতু, এরা ক্ষার ধাতু। আমরা পড়ছি আগে যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে গ্রুপ 1 এরা হলো ক্ষার ধাতু, কিন্তু এখানে লক্ষণীয় হলো হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন কিন্তু কোনো ধাতু নয়। এই হাইড্রোজেন ছাড়া তোমরা চারটিতে দেখতে পাচ্ছ একটি টিয়া কালার দিয়ে হাইড্রোজেনকে আলাদা করা হয়েছে এবং বাকি যে মৌলগুলো আছে সবগুলো আকাশী কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে হাইড্রোজেন ছাড়া গ্রুপ 1 এর সকল মৌলগুলোই কিন্তু ধাতু এবং এরা কি ধাতু? এরা হলো ক্ষার ধাতু। এবং এদের ক্ষার ধাতু কেন বলা হয় আমরা যদি একটু আলোচনা করে দিই। সাপোজ তোমরা এই গ্রুপের যে কোনো একটা মৌল নেও, যেমন আমি সোডিয়াম নিলাম। এই সোডিয়ামের সাথে আমি যদি পানির বিক্রিয়া করাই, পানি মানে কি H2O, সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া করালে সেখান থেকে আমি যে জিনিসটা পাবো, আমি পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। H2 মানে কি? H2 মানে হলো একটি হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ ক্ষার ধাতুগুলোকে আমি যদি পানির সাথে বিক্রিয়া করাই সেখান থেকে আমি পাবো ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ পানিতে দ্রবীভূত হয়ে যে সকল ধাতু হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে সেগুলোকে আমরা ক্ষার ধাতু বলতে পারি। এবং এই বিষয়টি তোমরা নিচের দিকে আরেকটি স্লাইডে দেখতে পাচ্ছ যে আমরা এই আকাশী কালার দিয়ে লিখে দিছি যে ক্ষার ধাতু এরা কি গ্রুপ 1 এর মৌলসমূহ এবং ব্র্যাকেটে আমরা লিখে দিছি যে এরা হলো হাইড্রোজেন ব্যতীত গ্রুপ 1 এর মৌলসমূহ হলো ক্ষার ধাতু। তারপরে গ্রুপ 2 এর দিকে তোমরা লক্ষ্য করো, এখানে হালকা কাঠালি কালার বা মাটি কালারের যে মৌলগুলো তোমরা দেখতে পাচ্ছ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো হলো তোমার মৃৎ ক্ষার ধাতু। এবং কেন এগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়? আসলে এই সকল ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ রূপে পেয়ে থাকি, যৌগ হিসেবে আমরা পেয়ে থাকি। যেহেতু মাটিতে এদেরকে পাওয়া যায় এই জন্য এদেরকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলি। এবং তোমরা নিচের দিকে দেখো আমরা লিখে দিছি ওই একই কালার দিয়ে যে মৃৎ ক্ষার ধাতু এরা হলো কোনগুলো? 2 নং গ্রুপের মৌলসমূহ। তারপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে গ্রুপ 11 দিকে তোমরা লক্ষ্য করো। এই গ্রুপ 11 আছে তোমাদেরকে শুধুমাত্র 36 পর্যন্ত করতে বলছে দেখে, কিন্তু এখানে শুধুমাত্র গ্রুপ 11 আমরা একটি মৌল দেখতে পাচ্ছি, সেটি হলো কপার। এবং গ্রুপ 11 মৌলগুলো হলো তোমার মুদ্রা ধাতু। এবং এদেরকে মুদ্রা ধাতু বলার কারণ কি? কারণ প্রাচীনকালে এই ধাতুগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো। এখানে শুধুমাত্র কপারটি তোমাদের অ্যাসাইনমেন্টের ভিতরে পড়ছে, এছাড়া তোমরা মুদ্রা ধাতু পেয়ে থাকবে আরো, যেমন সিলভার, তারপরে গোল্ড, তারপরে রন্টজেনিয়াম। এগুলো হলো তোমার মুদ্রা ধাতু। এই চারটি হলো মুদ্রা ধাতু: সিলভার, কপার, গোল্ড এবং রন্টজেনিয়াম।
এবং এটিকে আমরা একটি কমলা কালারের মাধ্যমে প্রকাশ করছি এবং আমরা নিচে সেখানে লিখে দিয়েছি যে মুদ্রা ধাতু গ্রুপ 11 মৌল। ঠিক আছে, তারপরে তোমরা লক্ষ্য করো যে লাল কালারের গ্রুপ 17 দিকে তোমরা লক্ষ্য করো, সেখানে আমরা কি লিখছি, সেখানে আমরা লাল কালার দিয়ে যে মৌলগুলো দেখতে পাচ্ছি ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন, এগুলো হলো তোমার হেলোজেন। এগুলো কি, এগুলো হলো তোমার হেলোজেন। হেলোজেন, এই যে হেলোজেন, এই হেলোজেন মানে হলো তোমার লবণ উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। এদের মূল উৎস হলো তোমার সামুদ্রিক লবণ। এই হেলোজেনের সাথে ধাতু যেগুলো আমরা গ্রুপ 1 এ দেখতে পাই, এই ধাতুগুলো যুক্ত হয়ে কিন্তু লবণ তৈরি করে। যেমন আমাদের খাবার লবণের কথা আমরা চিন্তা করতে পারি সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম হলো একটি ধাতু এবং ক্লোরিন কি, ক্লোরিন হলো হেলোজেন। তাহলে গ্রুপ 17 যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে, লাল কালি দিয়ে আমরা দেখাচ্ছি, এগুলো কিন্তু হেলোজেন। আমরা নিচে এটি একই রকমের কালি দ্বারা লিখে দিছি। তারপরে তোমরা গ্রুপ 18 দিকে লক্ষ্য করো যে এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। আমরা এই জায়গায় সবুজ কালার দিয়ে এখানে দেখাচ্ছি নিষ্ক্রিয় গ্যাস। এবং এদেরকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় সেই বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি। নিষ্ক্রিয় মানে এরা কোনো জায়গায় কোনো ক্রিয়া করে না, এদের কোনো ক্রিয়া নাই, কারণ এদের সর্ববহিস্থ স্তরে যে কয়টি ইলেকট্রন দরকার স্থিতিশীল থাকার জন্য সেই কয়টি ইলেকট্রন এদের সর্ববহিস্থ স্তরে থাকে। এরা ধাতুর ন্যায় ইলেকট্রন ত্যাগও করে না এবং অধাতুর ন্যায় কিন্তু ইলেকট্রন গ্রহণও করে না, এরা স্থিতিশীল অবস্থায় থাকে। এরা কোনো ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে কোনো যৌগ গঠন করে না, বিদায় এদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলতে পারি। এবং এরা কোনগুলো, এরা হলো গ্রুপ 18 মৌলগুলো। সেগুলো কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তোমাদের এই অ্যাসাইনমেন্টের ভিতরে ক্রিপ্টন পর্যন্ত পড়ছে এবং ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত, 36। এবং এই নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো আছে এগুলো কিন্তু আমরা নিচে লিখে দিচ্ছি যে নিষ্ক্রিয় গ্যাস, এরা হলো গ্রুপ 18 মৌলসমূহ। তারপরে সর্বশেষ আমাদের অ্যাসাইনমেন্টটিতে যেটি সম্পর্কে চিহ্নিত করতে বলছে সেটি হলো অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতু, তো অবস্থান্তর ধাতু সম্পর্কে আমরা একটু ভালোভাবে বুঝবো যে অবস্থান্তর ধাতু কাদেরকে বলা হয়। মূলত অবস্থান্তর ধাতু শুরু হয়েছে গ্রুপ 3 থেকে এবং এদের মোটামুটি পাওয়া যায় গ্রুপ 10 পর্যন্ত। এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টের ভিতরে যে কয়টি অবস্থান্তর ধাতু পড়ছে সেটি হলো গ্রুপ 3 এর স্ক্যান্ডিয়াম, গ্রুপ 4 এর টাইটেনিয়াম, গ্রুপ 5 এর ভ্যানাডিয়াম, গ্রুপ 6 এর ক্রোমিয়াম, গ্রুপ 7 এর ম্যাঙ্গানিজ, গ্রুপ 8 এর আয়রন, গ্রুপ 9 এর কোবাল্ট এবং গ্রুপ 10 এর নিকেল। এগুলো তোমরা গোলাপি কালার দিয়ে দেখতে পাচ্ছ। এবং এদেরকে কেন অবস্থান্তর ধাতু বলা হয়, আসলে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এরা কিন্তু ডি ব্লক মৌল। আসলে এই বিষয়গুলো তোমরা এই চ্যাপ্টারের ব্যাখ্যা কিন্তু আমরা সবগুলো খুব ভালোভাবে আমরা স্কুল অফ সেলফ স্টাডিতে প্লেলিস্ট তৈরি করব, সেখানে তোমরা দেখতে পারবে। অবশ্যই আমাদের সাথে জয়েন হয়ে যাও। আসো তাহলে এখন আমরা একটু হালকা করে আমরা একটু বুঝে নিই। আসলে ডি ব্লক মৌলসমূহের মধ্যে যাদের ডি যে অরবিটালটি আছে, ডি ব্লক মৌলসমূহের মধ্যে যাদের ডি যে অরবিটালটি আছে এটি যদি অপূর্ণ থাকে, কি থাকে, অপূর্ণ থাকে। এই ডি অরবিটালটি যদি অপূর্ণ থাকে, অর্থাৎ আমরা জানি এই ডি অরবিটালে যদি 10টি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু সেটি পূর্ণ থাকে, কিন্তু অবস্থান্তর হতে হলে এই ডি অরবিটালে থাকতে হবে 1টি থেকে 9টি মৌল। কখনোই এই ডি অরবিটাল 10টি দিয়ে পূর্ণ হতে পারবে না। তাহলে যে সকল ডি ব্লক মৌলের তাদের ডি অরবিটাল অপূর্ণ থাকে, অর্থাৎ 1 থেকে 9টি ইলেকট্রন বিদ্যমান থাকে, সেই সকল ডি ব্লক মৌলকে আমরা বলবো অবস্থান্তর মৌল। এবং এখানে আমরা যে অবস্থান্তর মৌলগুলো পাইছি সেগুলো কিন্তু আমরা নিচে লিখে দিছি একই রকম কালি দিয়ে, যে গ্রুপ 3 থেকে 10 এর মৌলসমূহ, 3 থেকে 10 এর মধ্যে যে মৌলগুলো আছে এই মৌলসমূহ হলো আমাদের অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে সুন্দর করে তোমরা একটু কালার পেন ইউজ করে তোমরা এই অ্যাসাইনমেন্টটি করে নিবে এবং আমাদের চ্যানেলে তোমাদের সকল অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে যাবে। আবারও তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।